স্কুল থেকে ফিরছিল অর্ক। মোড়ের মাথায় সতীশদার সঙ্গে দেখা। সতীশ ওকে দেখে যেন অবাক হলো। কি খবর তোমার? আজকাল পাড়ায় দেখতে পাই না। অর্ক এড়িয়ে যাবে ভেবেছিল, না পেরে বলল, অসুখ করেছিল। হ্যাঁ, খুব খারাপ হয়ে গেছে চেহারা। বাড়ি থেকে বের হও না বুঝি? হ্যাঁ, আমি যাচ্ছি। না, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সতীশদা চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা চলো, পার্টি অফিসে বসে কথা বলি। পার্টি অফিসে? অর্ক একটু অবাক এবং অস্বস্তি মেশানো গলায় বলল, হ্যাঁ, তোমার কোনো আপত্তি আছে? কেউ নেই ওখানে এখন? অতএব সতীশদার সঙ্গে অর্ককে পার্টি অফিসে ঢুকতে হলো। মিষ্টির দোকানের কারিগর ছাড়া এ সময় কোনো লোক ছিল না সেখানে। তাকে বিদায় করে সতীশদা ঢালাও শতরঞ্জির উপর বাবু হয়ে বসল। তুমি এসব সমর্থন করো? কি সব? এই দিনরাত খিস্তি খেওর, রকে বসে তাস খেলা আর মাল খাওয়া? না, কোয়া তোমার বন্ধু ছিল। তুমি জানো কোয়া এখন নিজেকে পাড়ার মাস্তান ভাবছে। আমি এখন পাড়ার কোনো খবর রাখি না। কেন? আমার এসব ভালো লাগে না। কিন্তু সামাজিক মানুষ হিসেবে তুমি দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। সমাজ যেমন তোমাকে কিছু দেবে, তেমনি তোমার কাছ থেকেও কিছু আশা করবে। আমি চাই তুমি এ ব্যাপারে আমাদের সাহায্য করবে। কি করতে বলছেন আমাকে? বস্তির মানুষকে বোঝাবে যে এসব অন্যায়ের প্রতিবাদ করা দরকার। বলবে একজন অন্যায় করবে এবং 10 জন তথা মেনে নেবে না। হঠাৎ অর্কর মুখ থেকে বেরিয়ে এলো, দূর, এসব কেউ শুনবে না। শুনবে না কেন? জ্ঞান দিলে মানুষ তা শুনতে চায় না। ভাবে বড় বড় কথা বলছে। যতক্ষণ না তাদের খাওয়া পড়ায় হাত পড়ছে, ততক্ষণ এসবে পাবলিকের কিছু আসবে যাবে না। তাছাড়া আপনাদের দেখলেই সবাই ভাবে ভোট চাইতে এসেছেন। এই যে আমাদের পাড়ার একটা মেয়ে হাওয়া হয়ে গেল, কেন গেল ভেবে দেখেছেন? আর একটা মেয়ের রোজ শরীর বিক্রি করতে যায়। কেন যায় তা আপনারা জানেন না। কি করছেন তার? উত্তেজিত হয়ে কথা বলতে গিয়ে অর্কর দুর্বলতা বেড়ে গেল। কপালে ঘাম জমেছিল তার। সতীশদা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেন, তারপরে বললেন, এই জন্যই তো তোমার মতো ছেলেকে আমাদের চাই। পার্টির ভেতর থেকে পার্টির সমালোচনা করা দরকার। আমি চাই তুমি নিয়মিত পার্টি অফিসে আসবে। অর্ক মাথা নাড়ল, আমার এসব ভালো লাগে না। কেন? তুমি গরিব পরিবারের ছেলে। দেশের 80% মানুষ ভালো করে খেতে পায় না। কেন তুমি তাদের পাশে দাঁড়াবে না? অর্ক সতীশদার দিকে তাকালো। তার জন্য তো আপনারা আছেন। নিশ্চয়ই, কিন্তু আমরা কে? তোমরা আমাদের পাশে এসে না দাঁড়ালে আমরা কিছু করতে পারবো না। তুমি ভেবে দেখো, এখনই সিদ্ধান্ত নিতে হবে না। পার্টি অফিস থেকে বেরিয়ে আসা মাত্র বিলুর সঙ্গে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিলুর চোখ কপালে উঠল। আই বাপ গুরু, তুমি লালু হয়ে গেলে। লালু? হতভম্ব হয়ে গেল অর্ক। তাই বলি, বেশ কিছুদিন তোমার পাত্তা নেই। বাড়িতে গেলে বলে অসুস্থ, আর এদিকে তলায় তলায় জব্বর লাইন নিয়েছ। সাব্বাস। বিলু এগিয়ে এসে অর্কর কাঁধে হাত রাখল। কেউ কাঁধে হাত দিলে বেশ অস্বস্তি হয় অর্কর। হাতটা সরিয়ে দিয়ে বলল, কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কেন? চেপে গিয়ে কি হবে বলো? আমরা হলাম জিগরি দোস্ত। ধান্দাটা কি? তুমি শালা সিপিএম হয়ে গেলে। বিলু অবিশ্বাসী হয়ে হাসল। কেন? সিপিএম হলে অন্যায়টা কি? অর্কর মনে এক ধরনের প্রতিরোধ করার ইচ্ছে জন্মালো। কি আর হবে? কোয়া ফোক্কা হয়ে যাবে। তুমি 3 নম্বরের শের বনে যাবে। একটু লাইন টাইন জোরদার করতে পারলে বড় চিড়িয়া মারতে পারো। আমি যদি সিপিএম হই, তাহলে 3 নম্বরে খিস্তি করা চলবে না, আর মাল খাওয়া বন্ধ করতে হবে, বুঝলি? অর্ক বিলুর দিকে তাকালো। হা হয়ে গেল বিলু। যা বাবা, তাহলে তুমি ফুটে যাবে গুরু। ও দুটোকে বাদ দিয়ে 3 নম্বর দুদিনও টিকতে পারবে না। ওই যে দাড়িওয়ালা সাহেবটা, মোড়ের মাথায় ছবি বাঁধানো আছে দেয়ালে, কি যেন নাম? মার্কস। হ্যাঁ,
ওই সাহেব এলেও পারত না। এসব করতে যেও না গুরু, সিপিএম হয়েছ, স্বরের ওপর হেঁটে বেড়াবে, দুধের মধ্যে ডুববে না। অর্ক হেসে বলল, তুই তো দারুণ কথা বলতে পারিস। আর তখনই ওর নজরে পড়ল ৩ নম্বরের লাইনে দাঁড়িয়ে থাকা একজন বেটে মতন লোক এদিক ওদিক তাকাচ্ছে। তারপরে চিনতে পেরে সে বিলুকে বলল, আমি যাচ্ছি, পরে দেখা হবে। বিলু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অর্ক দাঁড়ালো না। হন হন করে পৌঁছে একটু হেসে জিজ্ঞাসা করল, আপনি? পরমহংস ঘুরে দাঁড়িয়ে ওকে দেখে যেন মাটি খুঁজে পেল। আরে এই যে, কেমন আছো? অর্ক গোলগাল মানুষটির দিকে স্মিত চোখে তাকালো। ওর হাব ভাব, চেহারা এবং গায়ের রঙের মধ্যে বেশ বাঙালি বাঙালি ভাব আছে। ভালো। আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? হ্যাঁ। আর কোন চুলোয় যাব? তোমার বাবা কেমন আছে? ভালো, আসুন। অর্ক পরমহংসকে নিয়ে গলির ভেতরে ঢুকল। মোক্ষ বুড়ি সেই একই রকম ভঙ্গিতে পাথরের মতো বসে আছে। কিলা মারা যাওয়ার পর থেকে জোর করে ঘরে নিয়ে না গেলে বুড়ি ওখান থেকে আর ওঠে না, কথাও বলে না। হাতে ধুতির খোঁচা তুলে সাবধানে পা ফেলে পরমহংস বলল, বস্তিটা খুব ডেঞ্জারাস না? মানে? অর্ক অবাক হয়ে ফিরে তাকালো। সব ধরনের মানুষ থাকে এখানে মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে বাঙালি বেশি, ও পাশে বিহারিরা। এই রকম একটা জায়গা খুঁজে পেলে কি করে? আমি তো ছোটবেলা থেকে এখানে আছি। ওরা অনুদের বাড়ির পাশ ঘুরে আসতেই মাধবীলতার মুখোমুখি হয়ে পড়ল। মাধবীলতা তখন টিউশনি করাতে বের হচ্ছিল। পরমহংসকে দেখে সমস্ত মুখ উদ্ভাসিত হলো। কি সৌভাগ্য, মনে ছিল তাহলে? খুব অপ্রস্তুত হয়েছে এমন ভান করে পরমহংস বলল, এটা কি ঠিক হলো? 10 নম্বর ব্যাটসম্যানকে বাম পাট দেওয়া নিষেধ, আইনে নেই। বুঝতে পারল না মাধবীলতা। তার মানে? পরমহংস হেসে পাশ কাটালো কথাটার। কর্তা কোথায়? ঘরে, আসুন। মাধবীলতা আবার দরজার দিকে ফিরে গেল। আপনি কোথাও বের হচ্ছিলেন বলে মনে হচ্ছে। পরমহংস জিজ্ঞাসা করল। মাধবীলতা মাথা নেড়ে বলল, হ্যাঁ, পড়াতে যাচ্ছি। তারপর দরজায় দাঁড়িয়ে বলল, এই যে, কে এসেছে দেখো। ভেতর থেকে অনিমেষ চেঁচিয়ে বলল, আয়। পরমহংস দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। ওর মুখে একটা ছায়া নেমে আসছিল, কিন্তু খুব দ্রুত সেটাকে সরিয়ে দিয়ে বলল, না দেখেই ডাকলি? দেখার দরকার নেই। জীবনের মাঠে না নেমে খেলার সব পরিভাষা একমাত্র তোর মুখে শুনে আসছি, অতএব ভুল হবার কথা নয়। অনিমেষ বাবু হয়ে বসে বইটাকে সরিয়ে রাখল একপাশে। আমি হলাম নন প্লে ক্যাপ্টেন। তারপর মাধবীলতার দিকে একটা ঢাউস প্যাকেট কাঁধের ব্যাগ থেকে বের করে এগিয়ে দিয়ে বলল, সোজা অফিস থেকে আসছি, এগুলো বিতরণ করলে খিদেটা মেটে। মাধবীলতা রাগ করতে গিয়েও পারল না। কেন, আমরা বুঝি খাওয়াতে পারতাম না, তাই হাতে করে প্যাকেট আনতে হলো? গরিব, তবে এতটা বোধহয় নয়। পরমহংস অনিমেষের দিকে ঘুরে বলল, ভাই, তোর বইয়ের মুখে খুব ধার তো। আমি কোথায় নতুন বইয়ের মুখ দেখব বলে প্যাকেটটা আনলাম। আরে বাবা, খালি হাতে তো আসতে পারি না। মাধবীলতা প্রতিবাদ করতে গিয়ে হেসে ফেলল। আপনি না যাচ্ছে তাই? যা ইচ্ছে আমি তাই। গুড। প্যাকেটটা ধরিয়ে দিয়ে পরমহংস সোজা অনিমেষের পাশে খাটের ওপর গিয়ে বসল। অনিমেষ জিজ্ঞাসা করল, কি খবর বল? আমার আবার কি খবর? খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তোরা কেমন আছিস? আর বলবেন না। মাধবীলতা প্যাকেটটা খুলছিল। এই যে শ্রীমান, আমাদের নাম ভুলিয়ে ছেড়েছিল। 7 দিন ধরে নড়তে পারিনি, এত অসুখ হয়েছিল। কি হয়েছিল? এইটাই তো ধরা যায়নি। সুস্থ শরীরে শুয়ে শুয়ে বলল বমি পাচ্ছে। বমি করার চেষ্টা করেও বমি হলো না। বাস, তারপর থেকেই খুব জ্বর, বেহুশ হবার মতো অবস্থা, আর সারাক্ষণ ভুলভাল বকে যাওয়া। বমি পাচ্ছে, বমি পাচ্ছে।
মাধবীলতা প্যাকেটটা খুলে গালে হাত দিয়ে বলল, হাই, এ কি এনেছেন? সে কথায় কান না দিয়ে পরমহংস তখন দরজায় হেলান দিয়ে দাঁড়ানো অর্ককে দেখছিল। এমন কিছু দেখেছ যাতে বমি পায় মানুষের? অর্ক হেসে ফেলল। পরমহংসের বলার ধরনটাই ওকে হাসালো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো লোকটা খুব বুদ্ধিমান। অর্ক জবাব দিল না। খাবার একটু শেষ করে পরমহংস বলল, আপনাকে তো বেরোতে হবে। একটু দেরি হয়ে গেল আর কি, কোনো অসুবিধা হবে না। মাধবীলতা চায়ের জল বসিয়ে দিল। অর্ক বইপত্র রেখে খাবার হাতে নিয়ে খাটের একপাশে বসেছিল। তার দিকে তাকিয়ে পরমহংস বলল, নাও, এবার তৈরি হয়ে নাও। তৈরি কিসের জন্যে? অর্ক জিজ্ঞাসা করল। বাসা বদল করতে হবে, তোমাদের জন্য একটা ভালো আস্তানা পেয়েছি। পরমহংসের কথা শেষ হওয়া মাত্র মাধবীলতা উল্লাসিত গলায় বলল, সত্যি? ইয়েস ম্যাডাম, আমি ভাবতেও পারছি না আপনারা কি করে এরকম নরকে রয়েছেন। দুজন শিক্ষিত মানুষ কেন চিরকাল বস্তিতে পড়ে থাকবে? এই প্রথম পরমহংসকে সত্যি সত্যি উত্তেজিত দেখাচ্ছিল। উত্তেজনাটা আন্তরিক। অনিমেষ জবাব দিল, তুই জানিস না সব ঘটনা, তাই বলছিস। আমার চিকিৎসার জন্য ও শেষ হয়ে গেল। তোর চিকিৎসা তো জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই শুরু হয়েছে। তার আগে আপনি এই বস্তির খবর পেলেন কি করে, তাই আমার মাথায় ঢুকছে না। মাধবীলতা নিচু গলায় বলল, সে অনেক কথা। আমি আগে একটা বাড়িতে 1 রুম ফ্ল্যাট নিয়েছিলাম। বলতে পারেন এখানে আসতে বাধ্য হয়েছি। এসে দেখলাম আর যাই হোক, এখানে মানুষ অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলায় না। এটা আমার কাছে খুব জরুরি ছিল। পরমহংস বলল, এসব আমার মাথায় ঢোকে না। যা হোক, এখানে আপনাদের থাকা চলবে না। আমি সব ব্যবস্থা করে এসেছি। অনিমেষ জিজ্ঞাসা করল, কি ব্যবস্থা? শোভা বাজারে একটা বাড়ি পেয়েছি, 1.5 খানা ঘর, রান্নাঘর। তবে বাথরুমটা শেয়ার করতে হবে আর কি, ভাড়াটের সঙ্গে। তারাও স্বামী স্ত্রী এবং কোনো বাচ্চা নেই। আমার বাড়ি থেকে বেশি দূরেও নয়। পরমহংস জানালো। সত্যি? মাধবীলতার মুখে খুশি ছড়িয়ে পড়ল। যা ছলে, এটাকে কি আপনি ওয়াইড বলে ভাবছেন নাকি? মানে? মাধবীলতা বুঝতে পারল না। অনিমেষ হেসে বলল, ওটা ক্রিকেটের পরিভাষা। মাধবীলতা চায়ের জল নামিয়ে বলল, সত্যি আপনি পারেন না বটে, কিন্তু কত ভাড়া দিতে হবে তা তো বললেন না। 175। অনিমেষ এবং মাধবীলতা মুখ চাওয়াচাওয়ি করল। মাধবীলতার যেন দম বন্ধ হয়ে এলো, এমন গলায় বলল সে। আর 3 মাসের অ্যাডভান্স, নো সেলামি। বাড়িওয়ালা আমার বিশেষ পরিচিত। এখন বলো, তোমরা কবে দেখতে যাবে? যা করবে এই সপ্তাহের মধ্যে করবে। অবশ্য কড়াকড়ির কিছু নেই, তোমাদের তো যেতেই হবে। পরমহংস দৃঢ় গলায় বলল। অনিমেষ বলল, 7 দিনের মধ্যে আর একটু সময় পাওয়া যাবে না? কেন, সময়ের কি দরকার? পরমহংস খিচিয়ে উঠল। বাড়ি আমি দেখেছি, অপছন্দ হবার কোনো কারণ নেই। অন্য ভাড়াটে কোনো ঝামেলা করবে না। 700 টাকা দিয়ে পজিশন নিয়ে নাও। 700? অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। চায়ের কাপ পরমহংসের হাতে তুলে দিতে দিতে মাধবীলতা বলল, ঠিক আছে, ওতে কোনো অসুবিধা হবে না। আমি আর খোকা কাল বিকেলেই দেখতে যাব। পরমহংস চায়ে চুমুক দিয়ে বলল, আজ যেতে পারবেন? আজ? আমি টিউশনিতে যাব ভেবেছিলাম। না, কালই যাব। অনেক কামাই হয়ে গেছে ওর অসুখের জন্যে। ও সত্যি, আপনি আমাদের খুব উপকার করলেন। এখন কলকাতার বুকের ওপর এই ভাড়ায় বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। মাধবীলতা নিশ্চিন্ত গলায় বলল, আপনি ভাগ্যবতী। পরমহংসের মুখ নির্বিকার। মাধবীলতা হেসে ফেলল। যা বলেছেন। এই বস্তি ছেড়ে চলে যেতে হবে। অর্ক বুঝতে পারছিল না সে খুশি হবে কিনা। মাধবীলতা পরমহংসকে বসতে বলে পড়াতে চলে গেছে। অনিমেষ আর পরমহংস গল্প করছিল।
অর্ক মুখ হাত পা ধোয়ার জন্য কলতলায় আসতেই থমকে দাঁড়ালো। বলল, কি চাই? তৃষ্ণাদি তোমাকে ডেকেছে। কেন? আমার সঙ্গে কি দরকার? আমি জানি না। আমি যাব না, আমার সময় নেই। ঠিক আছে, বলে দেব। মেয়েটা চলে যাচ্ছিল। অর্ক পিছু ডাকলো, শোন, একটু দাঁড়া। প্রায় দৌড়ে ফিরে এলো অর্ক। পরমহংস এবং অনিমেষ ওর দিকে একবার তাকিয়ে আবার কথা বলতে লাগলো। নিজের বইয়ের তাক থেকে সেই কলমটা বের করে সে বাইরে চলে এলো। তারপর ঝুমকির হাতে তুলে দিয়ে বলল, এটা ওকে ফিরিয়ে দিবি। এটা কি? চুড়ি। আমি ওটা না বলে এনেছিলাম, এখন আর দরকার নেই। কথাটা শেষ করে অর্ক মুখে জলে ছিটে দিল। সন্ধে পার হয়ে গেলেও এই ঘরে অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মাধবীলতা রান্না শেষ করেই খাটের ওপর বাবু হয়ে বসেছিল। অনিমেষ বালিশে কেনুই রেখে একটু তফাতে বসল। নিচের দেয়ালে হেলান দিয়ে অর্ক বই মুখে নিয়ে পড়ছে। সন্ধ্যের মুখেই পরমহংস চলে গিয়েছে। কথা হয়েছে আগামীকাল বিকেলে মাধবীলতা এবং অর্ক গ্রে স্ট্রিট চিতপুরের মুখে পরমহংসের সঙ্গে দেখা করে বাড়ি দেখতে যাবে। পছন্দ হলে কালকেই পাকা হয়ে যাবে। অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকালো। একটু যেন অন্যরকম দেখাচ্ছে। এখন একটা চাপা খুশির জ্যোতিতে মাখামাখি চিবুক, ঠোঁটের কোণ, চোখের কোণ। সে কথা তুলল, তাহলে আমাদের বস্তি জীবন শেষ? দাঁড়াও, না আচালে বিশ্বাস নেই। না, পরমহংস যখন নিজে থেকে বলে গেল তখন নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু এত সস্তায় কলকাতায় ফ্ল্যাট পাওয়া যায় কি জানি। অবশ্য অন্যরকম মানুষ এখনো আছে। সেদিন একটা ঘটনা শুনলাম স্কুলে। আমার এক কলিগের হাজবেন্ড 3 কাঠা জমি কিনবেন বলে কলকাতা চষে বেড়াচ্ছেন, কিন্তু কিছুতেই দরে পেরে উঠছেন না। 6 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে ওদের। এই সময় ভদ্রলোক খবর পেলেন লেক টাউনে একজন জমি বিক্রি করবে। যেহেতু ওখানকার জমির দর 70-80 কাঠা, তাই ও পথে মারালেন না ভদ্রলোক। দিন 15 বাদে দমদম পার্ক থেকে একটা জমি দেখে ফেরার পথে কি মনে হলো লেক টাউনে নামলেন উনি। কিনতে পারবেন না, তবু জমিটা না হয় চোখেই দেখা যাক, এইরকম ভাব। গিয়ে শুনলেন জমিটা দিন 5 আগেই বিক্রি হয়ে গেছে। যার জমি তিনি বৃদ্ধ, স্ত্রী মারা গেছেন, 2 ছেলে বিদেশে থাকে। তারা বুড়ো বাবাকে সেখানে নিয়ে যেতে চায়। অতএব এখানকার সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন ভদ্রলোক। 3 কাঠা দেয়াল ঘেরা জমি রাস্তার গায়ে। খুব ক্যাজুয়ালি উনি জিজ্ঞাসা করলেন, কিরকম দরে দিলেন? দর? বৃদ্ধ নাকি মাথা নেড়েছিলেন। দর আবার কি, যে দরে কিনেছিলাম সেই দরেই দিয়েছি, 5,000 টাকা পার কাঠা। আমি তো আর জমি নিয়ে ব্যবসা করতে বসিনি যে কারি কারি টাকা চাইব। তাছাড়া টাকা নিয়ে আমি করবই বা কি? শুনে আমার কলিগের হাজবেন্ডের এত আফসোস হচ্ছিল যে ভদ্রলোক দুরাত ঘুমোতেই পারেননি। মাধবীলতা ঘটনাটা বলে হাসল। তাহলে বোঝো, এখনো অন্যরকম মানুষের অস্তিত্ব আছে পৃথিবীতে। এই বাড়িওয়ালাও বোধহয় সেই রকম। অনিমেষ মাথা নাড়ল। আসলে পরমহংসের বিশেষ পরিচিত বলে আমরা এত কমে পাচ্ছি, নইলে 8-10 হাজার সেলামি চেয়ে বসত। মাধবীলতা মুখ ফিরিয়ে অর্ককে দেখল। শোভা বাজারে গেলে এবার ওর পড়াশোনার দিকে ভালো করে নজর রাখতে হবে। 1 বছর নষ্ট হয়েছে, কুসঙ্গে পড়ে বেশ অনেকখানি বিক্ষিপ্ত হয়েছে। স্কুলের ধরাবাঁধা নিয়মে ফিরে যাওয়া বেশ মুশকিল, কিন্তু ছাত্র হিসেবে অর্ক বুদ্ধিমান। ধরিয়ে দিলে সে চটপট বুঝে ফেলে। মাধবীলতার মাথায় অন্য একটা পরিকল্পনা এলো, কিন্তু এখন নয়। শোভাবাজারে গিয়ে সেটা চিন্তা করা যাবে। আর তখনই অনিমেষ জিজ্ঞাসা করল, ওর স্কুলের কি করবে? সেটাই ভাবছি। এখন এ বছরের মাঝখানে কোনো স্কুলে ওকে নেবে না। তা শোভাবাজার এমন কিছু দূরে নয়, যাতায়াত করবে। মাধবীলতা অন্যমনস্ক হয়ে বলল। অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে চাপা গলায় বলল, কিন্তু কিভাবে ম্যানেজ করবে? মানে? মাধবীলতা চোখ তুলল।
কদিন বেশ ভালো খরচ হয়েছে, অ্যাডভান্সের টাকা দেবে কি করে? তাছাড়া মাসে 175 টাকা কি করে পারবে? সে হয়ে যাবে, সুপ্রিয়ার লোনটা শেষ হয়ে গেলে আর চিন্তা করতাম না। যা হোক হয়ে যাবে, তুমি এ নিয়ে ভেবো না। আমি একটা উপায় ভেবেছি। কি? শোভাবাজারে তো মোটামুটি ভদ্র এলাকা, আমি যদি বাড়িতে বসে টিউশনি করাই, এই ধরো সাধারণত যা রেট তার চেয়ে কম নিলে ছাত্রছাত্রী পাওয়া যেতে পারে। প্রথম প্রথম অসুবিধে হবে, কিন্তু তুমি আমাকে হেল্প করো। তুমি পড়াবে? মাধবীলতার মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, আরে বাবা, MA পর্যন্ত তো পড়েছিলাম, পড়িনি। এবার মাধবীলতার মনে হলো অনিমেষ ঠিকই বলেছে। এইভাবে ঘরে বসে থাকলে শরীর এবং মন দ্রুত ভেঙে পড়বে। তার চেয়ে একটা কাজ নিয়ে থাকলে ওর সময়টাও ভালো কাটবে, মনেও ব্যস্ত থাকবে। আর যদি তা থেকে কিছু টাকা আসে তাহলে সংসারের সাশ্রয় হবে। মাধবীলতা হাসল। বেশ। অনিমেষ জিজ্ঞাসা করল, আজকাল টিউশনের রেট কীরকম? মাধবীলতা জোরে জোরে হেসে উঠল। অনিমেষ কিঞ্চিত অপ্রস্তুত চোখে তার দিকে তাকালো। অর্কও ঘাড় ফিরিয়েছে। হাসতে হাসতে মাধবীলতা হাত নাড়ল। তোমার জন্যে নয়, কথাটা শুনে আমার আরেকটা কথা মনে পড়ল। শ্যামবাজারে যে মেয়েটি বাড়ির রান্নাবান্নার কাজ করে সে পায় 50 টাকা। বালিগঞ্জ আলিপুরে তার দক্ষিণা 200-250। তাই শুনে একজন টিচার বলেছিল, চলো ভাই আমরা দল বেঁধে সাউথের স্কুলে চাকরি খুঁজি, 4-5 গুণ মাইনে বেড়ে যাবে নির্ঘাত। হাসি সংক্রামিত হলো এবার। তার মধ্যেই অর্ক বলে উঠল, আমাদের ক্লাসের একটা ছেলেকে ইংরেজি স্যার পড়ান, মাসে 200 নেন, সপ্তাহে 2 দিন। অনিমেষ বলল, অত চাই না, বাড়িতে এসে পড়লে আমি যদি 60ও নেই তাহলে 3 জনেই বাড়ি ভাড়াটা উঠে আসবে, কি বলো? মাধবীলতা হাত নাড়ল। আচ্ছা, তুমি কি যখন কল্পনাই করছো বেশ বড় করে কল্পনা করতে পারো না? এই ধরো তুমি প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে 150 করে নেবে, সকাল বিকেলে 10 জন করে ছাত্র 3 দিন পড়াবে, তার মানে 40 জন মাসে, অর্থাৎ তোমার ইনকাম মাসে 6000 টাকা। আমাকে আর চাকরি করতে হবে না, ঝি চাকর রেখে পায়ের ওপর পা তুলে সংসার করব। অর্ক ফুট কাটল। গাড়ি কিনবে না? ওটা তো তোর টাকায় কিনবো। মাধবীলতা ছেলের দিকে তাকিয়ে কপট গলায় বলল, পড়াশোনা বাদ দিয়ে আমাদের কথা শোনা হচ্ছে? এই সময় বাইরে কেউ ডেকে উঠল, অর্ক, অর্ক আছে। ওরা 3 জনেই দরজার দিকে তাকালো। বয়স্ক কণ্ঠস্বর এবং বেশ ভদ্র। অর্ক এক লাফে দরজার কাছে গিয়ে পাল্লা খুলল। সতীশদা দাঁড়িয়ে। তোমার বাবা আছেন অর্ক? হ্যাঁ, কি ব্যাপার? বেশ অবাক হয়ে প্রশ্ন করল অর্ক। এই বস্তির কেউ কখনো প্রয়োজনে অনিমেষের সঙ্গে দেখা করতে আসে না, কারণ সেই প্রয়োজনটাই কারুর হয় না। সতীশদার সঙ্গে বিকেলে দেখা হয়েছিল, তখনও এই বাড়িতে আসার কথা বলেনি। ওর সঙ্গে আমার কথা ছিল, উনি কি শুয়ে পড়েছেন? ভেতর থেকে অনিমেষ জিজ্ঞাসা করল, কে রে? অর্ক মুখ ফিরিয়ে বলল, সতীশদা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। মাধবীলতা খাট থেকে নেমে বলল, নিয়ে আয়, বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? আসুন। একসঙ্গে নমস্কার করল সতীশদা। আমাকে বোধহয় আপনারা চিনবেন না। মাধবীলতা বলল, আপনাকে দেখেছি, নামও শুনেছি, কিন্তু আলাপ হয়নি। সতীশ হাসল। সেটা অবশ্য আমারই দোষ। আমি অনিমেষ বাবুর কথা ভাষা ভাষা শুনেছিলাম, ভেবেছিলাম আসব, আমার আর আশা হয়নি। মাধবীলতা বলল, গেল ভোটের সময় অবশ্য আপনার দলের লোক এসেছিল। আমি অবশ্য জানি না আপনি কি শুনেছেন। অনিমেষ এই ধরনের কথাবার্তা পছন্দ করছিল না। সে বলল, বসুন। সতীশ বসল। তারপর অনিমেষের দিকে তাকিয়ে বলল, আমি জানি না আমাদের সম্বন্ধে আপনার ধারণা কীরকম? কীরকম মানে? অনিমেষ সোজা হয়ে বসার চেষ্টা করল। আমি আমাদের দলের কাজকর্মের কথা বলছি। ও দেখুন, আমি ইনভ্যালিড লোক, ঘর থেকে বের হতে কষ্ট হয়,
খবরের কাগজ পড়ে আর এদের কথাবার্তা শুনে যেটুকু ধারণা তার চেয়ে বেশি হতে পারে কি? অনিমেষ সতীশের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ ও কেন এলো তা বোধগম্য হচ্ছিল না। হ্যাঁ, আমি আপনার শরীরের কথা শুনেছি। আপনি কি একেবারেই চলাফেরা করতে পারেন না? গলিতে তো বের হন নাকি? ওইটুকুই বাতিলের দলে ফেলতে পারেন। সতীশ একটু ভাবল। খবরের কাগজ যে সবসময় সত্যি কথা লিখবে তা আমরা আশা করতে পারি না। তাছাড়া আপনি জানেন, এদেশের খবরের কাগজগুলো বুর্জোয়া মালিকদের সম্পত্তি। ওরা আমাদের সমর্থন করবে এ আশা করা অন্যায়। তাই কাগজ পড়ে আপনার সঠিক ধারণা নাও হতে পারে। অনিমেষ হেসে বলল, আপনারা তো অনেক বছর ক্ষমতায় এসেছেন, একটা স্বাধীন সত্যনিষ্ঠ কাগজ বের করতে পারছেন না। চেষ্টা চলছে, কিন্তু এতদিনের যে সিস্টেম তা রাতারাতি পাল্টানো যাবে কি করে? মানুষ একবার যাতে অভ্যস্ত হয়ে যায় তা থেকে সরে আসতে চায় না। আমাদের সামাজিক জীবনের এমন অনেক কাণ্ড করে বসি যার কোনো মানে নেই, কোনো উপকার হয় না, তবু অভ্যেস হয়ে যায়। এই ধরুন তারকেশ্বরে জল নিয়ে হেঁটে যাওয়া, আপনি বোঝাতে গেলে হৈ হৈ পড়ে যাবে ধর্মে হাত দিচ্ছেন বলে। প্রচণ্ড খরার সময় যদি বলি তারকেশ্বরে না গিয়ে হাঁড়িতে জল বয়ে বর্ধমান বীরভূমের মাটিতে ঢেলে দাও, তাহলে কেউ শুনবে না ভেবে দেখুন। লক্ষ লক্ষ হাঁড়ির জল খরার মাটিতে পড়লে পরের বছর চালের অভাব হতো না। আসলে ওই অভ্যেসী সংস্কার। এর মধ্যে আমরা যারা কিছু করতে চাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যারা সমালোচনা করছেন তারা তো কিছুই করছেন না। সতীশ কথা শেষ করে ঝোলা ব্যাগটাকে কোলের ওপর থেকে টেনে নিল। অনিমেষ বলল, এসব কথা আমাকে বলছেন কেন আমি বুঝতে পারছি না। কারণ আপনার সাহায্য আমাদের প্রয়োজন। আমার সাহায্য? হেসে উঠল অনিমেষ। আপনি সুস্থ তো? আমার মতো একটা বাতিল অথর্ব মানুষকে আপনি সাহায্য করতে বলছেন, ব্যাপারটা হাস্যকর শোনাচ্ছে না? অনিমেষ মুখ ফেরালো। সতীশ হেসে ফেলল এবার। আপনি অযথা নিজেকে ছোট করছেন। আপনার শরীর সুস্থ নয়, কিন্তু বোধ বুদ্ধি তো একটা সাধারণ মানুষের চেয়ে বেশি। সেই কারণে আপনার সাহায্য আমাদের প্রয়োজন। কি করে বুঝলেন? অনিমেষের গলায় ব্যঙ্গ স্পষ্ট। কারণ আপনি আঘাত পেয়েছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, অনেক কিছু দিয়ে আপনি অভিজ্ঞ হয়েছেন। আমি শুনেছি আপনি নকশাল আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছিলেন, মার্কসিজমে বিশ্বাস করতেন। এখন এভাবে নিজেকে ফুরিয়ে না ফেলে আমাদের পাশে দাঁড়ান। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। মাধবীলতা এক পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনছে। সতীশ একটু থেমে আবার বলল, বস্তি এলাকার মানুষের জীবনযাত্রা আমরা পাল্টাতে পারিনি। এখানকার ছেলেদের আচার আচরণ কথাবার্তা মাঝে মাঝেই অসহনীয় হয়ে ওঠে। পার্টির সঙ্গে সামাজিক মানুষের এখনো দূরত্ব রয়ে গেছে, সেইটা দূর করতে চাই। অনিমেষ অলস গলায় বলল, আপনার কথা তো শুনলাম, ভেবে দেখব। সতীশ খানিকটা সন্ধিষ্ণু চোখে অনিমেষকে দেখল, তারপর একটু ইতস্তত করে বলল, আপনার কাছে আরেকটা ছোট্ট অনুরোধ আছে। বলুন। আজ 9টা নাগাদ একবার আমাদের পার্টি অফিসে আসতে হবে, বেশি দূরে তো নয়। আপনি যদি বলেন আমরা রিক্সা করে নিয়ে যেতে পারি। কথাটা শুনে মাধবীলতা অবাক হয়ে বলল, এই রাত্রে? হ্যাঁ, 9টার সময়, বেশি রাত তো নয়। অনিমেষ বলল, কেন আমাকে পার্টি অফিসে যেতে বলছেন কেন? সতীশ এবার নড়ে চড়ে বসল। আজ রাত্রে একজন মন্ত্রী কয়েকটা ব্যাপারে কথা বলবেন বলে পার্টি অফিসে আসবেন ঠিক ছিল। উনি যদিও পাশের এলাকায় এমএলএ, কিন্তু ওকে আমাদের প্রয়োজন আছে। হঠাৎ খানিক আগে আমাকে খবর দিয়েছেন উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার সমস্ত হদিস দেখলাম, উনি জানেন। প্রচণ্ড অবাক হয়ে গেল অনিমেষ। কোনো রকম বলতে পারল, কে? সুদীপ বাবু। কথাটা শোনা মাত্র অনিমেষ চকিতে মাধবীলতাকে দেখল। মাধবীলতার মুখেও বিস্ময়। অনিমেষ যেন নিজেকেই জিজ্ঞাসা করল, সুদীপ আমার সঙ্গে দেখা করতে চায় কেন? আমি জানি না। সতীশ উঠে দাঁড়ালো।
আপনারা কি সহপাঠী ছিলেন? না, তবে ইউনিভার্সিটিতে একসঙ্গে ইউনিয়ন করতাম। আচ্ছা। সতীশের গলায় বিস্ময়। মাধবীলতা এবার একটা কথা বলল। মন্ত্রী মশাই ওর সঙ্গে দেখা করতে চেয়েছেন, এটা খুব আনন্দের কথা, কিন্তু ওর পক্ষে তো যাওয়া সম্ভব নয়। কেন? সতীশ ঘুরে দাঁড়ালো। দিনের বেলায় অন্য কথা, রাত্রে হাঁটা ওর পক্ষে সম্ভব না। হাঁটতে বেশি হবে না, গলির মুখ পর্যন্ত গেলেই চলবে। না, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আপনারা কি ইচ্ছে করে যেতে চাইছেন না? দেখুন, মন্ত্রী মশাই যদি ওকে বন্ধু বলে মনে করে থাকেন, তাহলে নিজেই আসতে পারেন। মন্ত্রী এখানে আসবেন? সতীশের গলায় বিস্ময়। কেন, আমরা মানুষ নই? এভাবে কথা বলছেন কেন? এরকম বস্তির মধ্যে কোনো ভিআইপি এলে রিস্ক বাড়ে। কার কি মতলব আছে আমরা জানি না, সেরকম কিছু হয়ে গেলে সামলাবে কে? সতীশ বোঝাতে চাইল। মাধবীলতা আর কথা বলল না। অনিমেষ সতীশকে বলল, আপনি এক কাজ করুন, সুদীপ এলে বলবেন আমার পক্ষে অত দূর যাওয়া সত্যিই কষ্টকর। নিতান্ত বাধ্য না হলে আমি যেতে চাই না। ওর দরকার যদি খুব বেশি হয় তাহলে চিন্তা করা যেতে পারে। কথাটা বোধহয় সতীশের পছন্দ হলো না। সে ঘাড় নেড়ে বলল, বেশ, তাই বলবো। চলি তাহলে। আমার আগের প্রস্তাবটা ভেবে দেখবেন। চলি অর্ক। সতীশ বেরিয়ে যাওয়া মাত্র অর্ক এগিয়ে এসে বলল, বাবা, মন্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চাইছে কেন? আমি কি করে বলবো? অনিমেষ হাত ওল্টালো। মাধবীলতা বলল, তুমি আবার ঝুলিয়ে রাখলে কেন? সোজাসুজি না বলে দিলেই হতো। কি দরকার তা না জানলে যাবে কেন? অনিমেষ তখন অন্য চিন্তা করছিল। ওর মনে হলো সতীশ যে এসে তার কাছে সাহায্য চাইছে, সেটার পেছনে হয়তো সুদীপ আছে। কিংবা এমনও হতে পারে সুদীপের বন্ধু ভেবেই সতীশ তাকে খানিকটা খাতির করে গেল। কথাটা বলতে গিয়ে সে মাধবীলতাকে বলতে পারল না। সতীশ এসে তাকে কিছুক্ষণের মধ্যে এই দুজনের কাছে মূল্যবান করে দিয়ে গেছে। পেছনের লুকোনো কোনো কারণকে টেনে বের করলে সেই দূরত্বটা মুছে যাওয়ার সম্ভাবনাই বেশি। হঠাৎ অর্ক বলে উঠল, কাল থেকে পাড়ায় আমাদের প্রেস্টিজ বেড়ে যাবে। মন্ত্রী বাবার সঙ্গে দেখা করেছে শুনলে অনেকেরই হিংসে হবে। মাধবীলতা সে কথায় কান না দিয়ে বলল, তুমি কি পার্টি অফিসে যাবে? তুমি কি বলো? এবার হেসে ফেলল মাধবীলতা। বাহ, আমি কি বলবো, আমি রাজনীতি কিছু বুঝি? রাজনীতি কথাটা অনিমেষের কানে ঠং করে বাজল। হয়তো মাধবীলতা খুব সরল মনে শব্দটাকে ব্যবহার করেছে, কিন্তু অনিমেষের ফেলে আসা দিনগুলোকে যেন মুহূর্তেই নাড়িয়ে দিয়ে গেল। সেই সিপিএমের হয়ে নির্বাচনী প্রচার করা, ইউনিভার্সিটিতে ছাত্র ফেডারেশন করা নাড়িয়ে দিয়ে গেল, এবং মোহগ্রস্ত হয়ে নকশাল আন্দোলনে যোগ দেওয়ার ছবিগুলো চোখের ওপর ভাসতে লাগলো। সেই সময় সুদীপকে ও মনে প্রাণে ঘৃণা করত। ওইভাবে হাত পা গুটিয়ে নিরাপদ দূরত্বে বাস করে আগুন পোয়ানো তাদের কাছে সুবিধাবাদীর নামান্তর ছিল। উগ্র আন্দোলনের মাঝে ওরা যখন এমন মশগুল ছিল, তখন নরম ব্যাপারকেই নস্যাৎ করে দিতে পারত না। ওই মুহূর্তে বিপ্লবী একমাত্র পথ ছিল, অর্থাৎ সুদীপের রাজনীতি থেকে তার রাজনীতি বিপরীত মেরুতে অবস্থান করত। কিন্তু তারপর ঘরটা যখন হুড়মুড় করে ভেঙে পড়ল, পায়ের তলা থেকে যখন বালি ঝুরু ঝুরু হয়ে সরে গেল, মুখ থুবড়ে পড়ল সবাই, সব উত্তেজনা তখন আর কোনো রাজনীতিতে আঁকড়ে ধরতে পারে? যে ভুলগুলো হয়েছিল তা শুদ্ধের নতুন উদ্যমে কিছু করার মতো শক্তি তার নেই। হয়তো মাধবীলতা রাজনীতি বলতে নতুন উপলব্ধির কথা বোঝাতে চাইল, কিন্তু সত্যি উপলব্ধিটা স্পষ্ট হয়নি তার কাছে। আমরা ভুল করেছিলাম, কিন্তু ভুল শুধরে নিতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, যা যা করা দরকার, তার ক্ষমতা আমাদের নেই, অন্তত অনিমেষের নেই। অতএব সেই উপলব্ধি থেকে কোনো সঠিক পথ বেরিয়ে আসছে না। সুতরাং এমন উপলব্ধি তো মূল্যহীন হয়ে পড়ছে। তাই এই মুহূর্তে তার কোনো রাজনীতি থাকতে পারে না। অনিমেষ চোখ বন্ধ করল। যেতে পারবো না তো বলেই দিলাম। সুদীপের যদি গরজ হয়ে থাকে তাহলে সে নিজেই আসবে।